শেখ হাসিনাকে সবাই খুব স্মার্ট বলতো, উনি এক হাতে আমেরিকা, এক হাতে চায়না, আর এক হাতে ভারত, এই সবে জাগলিং করছেন। চায়না কিন্তু দেখেন এর পরবর্তীতে এসে অভ্যুত্থানের পক্ষ শক্তির সাথে দুর্দান্ত সম্পর্ক, বিএনপি ডেলিগেট নিয়ে যায়, জামাতে ডেলিগেট নিয়ে যায়, এনসিপির লোকজনকে নিয়ে যায়। মোহাম্মদ বিন সালমান কিন্তু তেল সরবরাহ বাড়ান নাই। এরপর আমেরিকায় বাইডেন কি করলেন, বাইডেন ভেনেজুয়েলার সাথে আলোচনা করলেন, এই তোমার উপরে কিন্তু আমি স্যাংশন কমাবো যদি তুমি তেলের সরবরাহ বাড়াও। অথচ স্যাংশন দিয়ে রেখেছিল মাদুরোর ইলেকশনের পর থেকে। সো দিস ইজ হাউ আ সুপার পাওয়ার ওয়ার্কস। ডক্টর ইউনূসের চায়না সফরে তিনি বলেছেন যে বাংলাদেশকে অন্তত 50 বছরের প্ল্যান দিতে। সো এই কথাগুলো যখন হচ্ছে, ভারতের মধ্যে ফাইনালি কিছু ভীতি তৈরি হয়েছে, যেটা আমি সেভেন সিস্টার্স তো আছে, তো সবকিছু মিলে এটা একটা পজিটিভ সাইন যে ভারত বাস্তবতা বুঝতে পারছে। মানে আমি প্রায় বলি, মানে আপনার কি মনে হয় বাস্তবতা বুঝতে পারছে নাকি বাংলাদেশের চাপের কারণে বা বাংলাদেশের অনুরোধের কারণে এই বৈঠকটা? না, চাপে কোনোদিনও করবে না ভারত। মানে একটা কথা আমি প্রায় বলি, যে দেশটা সুপার পাওয়ার হতে চায়, তার ব্যক্তির মতো ইগো থাকলে চলে না। মানে আমি ধরেন রিসেন্ট একটা উদাহরণ দিই, আমেরিকা কেন সুপার পাওয়ার, ওর যখন যা প্রয়োজন তখন তা করে। আমার একটা খুবই চমৎকার এক্সাম্পল আছে রিসেন্ট টাইমসে। বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচন করছেন, সেই সময় ট্রাম্প প্রেসিডেন্ট এবং মোহাম্মদ বিন সালমান ডিফ্যাক্টো বাদশাহ অব সৌদি আরব, সে জামাল খাশোগজিকে হত্যা করে কনসুলেটে। বাইডেন বলেছেন উনি যদি ক্ষমতায় আসেন, উনি সৌদি আরবকে একটা একঘরে রাষ্ট্রে পরিণত করবেন। তারপর উনি প্রেসিডেন্ট হলেন, তাকে জিজ্ঞেস করলো মোহাম্মদ বিন সালমানের সাথে আপনার কি কথা হয়েছে? বাইডেন বলেছেন ওর সাথে আমার কেন কথা হবে, আমি সৌদি আরবের বাদশার সাথে কথা বলবো। উনি এতই ক্ষুব্ধ ছিলেন। এরপর ইউক্রেন ইনভাইট করলো রাশা, তেলের দাম বাড়তে থাকলো, আমেরিকার মিড টার্ম ইলেকশন সামনে আসলো, বাইডেন দেখলো তেলের দাম বেড়ে গেল তো বিপদ হবে। সেই বাইডেন সৌদি আরবে গেলেন, মোহাম্মদ বিন সালমানের সাথে প্রকাশ্যে, সালমান একটা ট্রিক করেছেন, ভেতরে মানে বাইরে এসছেন, এসে সেই বিখ্যাত ফিস্ট বাম্প করেছেন, সারা পৃথিবী প্রচুর সমালোচনা করেছে, কিন্তু উনি ওনার প্রয়োজনে তার সাথে ঝামেলা মিটিয়ে তেলের সরবরাহ বাড়ানোর চেষ্টা করলেন। আরো কথা আছে, মোহাম্মদ বিন সালমান কিন্তু তেল সরবরাহ বাড়ান নাই। এরপর আমেরিকায় বাইডেন কি করলেন, বাইডেন ভেনেজুয়েলার সাথে আলোচনা করলেন, এই তোমার উপরে কিন্তু আমি স্যাংশন কমাবো যদি তুমি তেলের সরবরাহ বাড়াও। অথচ স্যাংশন দিয়ে রেখেছিল মাদুরোর ইলেকশনের পর থেকে। সো দিস ইজ হাউ আ সুপার পাওয়ার ওয়ার্কস। এটাই করতে হয়। চায়না কি করছে না, শেখ হাসিনাকে সাপোর্ট করতে কি বাকি রেখেছিল? চায়নার রাষ্ট্রদূত বাংলাদেশে জয় বাংলা স্লোগান দিয়ে বক্তব্য শেষ করেছে, সোনার নৌকা নিয়ে 18 সালের ইলেকশনের পর শুভেচ্ছা জানাতে এসছে। কিন্তু শেখ হাসিনার পতন হলো তো সেই চায়না থেকে আসার পর। বলাই হচ্ছে যে এই চায়না সফরটা ছিল তার জন্য একটা বড় লেসন, যে উনি বুঝতে পেরেছিলেন ওখানে বসে যে হয়তো উনি থাকবেন না। কারণ আছে, মানে এটা একটু অফ টপিক হলে আলোচনা করে রাখা ভালো। উনি দীর্ঘদিন শেখ হাসিনাকে সবাই খুব স্মার্ট বলতো, উনি এক হাতে আমেরিকা, এক হাতে চায়না, আর এক হাতে ভারত, এই সবে জাগলিং করছেন। কোনো ব্রিলিয়ান্সের কিছু না। আপনি যদি আপনার দেশকে ডুবিয়ে যার যা চাহিদা তাকে দিয়ে দিতে পারেন, এটার মধ্যে ক্রেডিটের কিছু নেই। কিন্তু প্রবলেম যেটা আমরা দীর্ঘদিন বলেছি, একটা জায়গায় উনি একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করতে পারছেন, একটা জায়গাটা ভেঙে পড়বে, যেখানে একই জিনিস একজন চাইবে, আরেকজন বলবে না এটা কোনোভাবেই দেয়া যাবে না। কিছু স্ট্র্যাটেজিক পয়েন্ট, সো যেটা হলো মোংলা এবং তিস্তা, এগুলো দুটো স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট ছিল চায়নার। এটা যখন আপনি দেন নাই, দে ফাইনালি ডিসাইডেড যে ইটস ওভার, আর ব্যালেন্স করা গেল না। তো তাই হয়েছিল। তো যেটা বলছিলাম, চায়না কিন্তু দেখেন এর পরবর্তীতে এসে অভ্যুত্থানের পক্ষ শক্তির সাথে দুর্দান্ত সম্পর্ক, বিএনপি ডেলিগেট নিয়ে যায়, জামাতে ডেলিগেট নিয়ে যায়, এনসিপির লোকজনকে নিয়ে যায়। তারা তাদের অবস্থা পরিষ্কার করে দিয়েছে যে তারাই সরকারের সঙ্গে আছে। তার মানেটা হচ্ছে এই একটা সুপার পাওয়ারকে আসলে রেজিলিয়েন্ট হতে হয়, তাকে বাস্তবতা বুঝতে হয়, সেজন্য অ্যাক্ট করতে হয়। সো ভারত তার ইগো দিয়ে বসেছিল দীর্ঘদিন, লস হয়েছে, তার ভালো কিছু হয় নাই। এখন আমি আশা করি অনুরোধে কোনোদিনও সে ঢেকে গেলত না। সে আসলে বাস্তবতাটা বুঝতে পারছে, যতই সে এলিনেট করতে থাকবে, কাউকে সরিয়ে দিতে থাকবে, তত আপনার প্রভাব কমবে।